ক্ষীরের সন্দেশ, দুধ আইসক্রিম। শুনতে পেরেছ আওয়াজটা? কি ডাকছে? এই অসমে লকডাউনে বর্ধমানের মিহিদানা ক্ষীরের সন্দেশ, দুধ বলা আইসক্রিম বলে ডাকছে। কি হচ্ছে? ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে? আমার তো সাংঘাতিক, আমি তো পাগল হয়ে থাকতাম যখন বর্ধমানের মিহিদানা ক্ষীরের সন্দেশ নিয়ে আসতো, দুধ মোলায় আইসক্রিম নিয়ে আসতো। আমাদের বাড়ির সব বাচ্চা, আমাদের পাড়ার সব বাচ্চারা সেই জমায়েত করে নিত সে আইসক্রিমওয়ালার সামনে, কাকা আইসক্রিম দিন। তখন এত আন্তরিকতা হয়ে যেত ওদের সাথে যে ওরা হয়তো বা গিফট হিসাবে, একটা উপহার হিসাবে দিয়ে দিল, নাও খাও। ঠিক আছে, আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে, তোমাদের মাঝখানে। আমি শবনম দেব, ইংরেজি ক্লাস নিয়ে ক্লাস 10-এর চ্যাপ্টারটা হচ্ছে, যেটা তোমাদের সিলেবাসেই আছে, ভয়ের কিছু নেই, অলরেডি সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, ওয়েবসাইটে খুঁজে নিতে পারো। চ্যাপ্টারটার নাম হচ্ছে, দেখো আমি লিখে রেখেছি, গ্লিমসেস অফ ইন্ডিয়া পার্ট 1, আ বেকার ফ্রম গোয়া বাই লুসিও রডরিক্স। দেখতে পাচ্ছ তিনটে পার্ট আছে, গ্লিমসেস অফ ইন্ডিয়াতে তিনটে পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এই দুটো এখন দেখবে না, ঠিক আছে? প্রথম যেটা করছি, আ বেকার ফ্রম গোয়া। ঠিক আছে, চলো শুরু করছি। শুরু করার আগে আমাদের লুসিও রডরিকের ব্যাপারে কিছু জানতে হবে না? হ্যাঁ, অবশ্যই। লুসিও রডরিক, ওনার পুরো নাম হচ্ছে লুসিও ফার্টাডো রডরিক্স। ঠিক আছে, ওনার জন্ম 26শে অক্টোবর 1980 সালে, 26 অক্টোবর 1980। উনি একজন এস্টাবলিশড অথর, ক্যারাটে প্লেয়ার অ্যান্ড আ টিচার টু। ওকে, অ্যাট প্রেজেন্ট উনি লন্ডনে আছে, উনি এখনো জীবিত আছে। ঠিক আছে, তাহলে গল্পটা শুরু করছি। আমার একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। আমাদের ইন্ডিয়া যখন ব্রিটিশের আন্ডারে ছিল, ব্রিটিশ যখন শাসন করছিল, পর্তুগিজরা তখন গোয়াতে সেটেল হয়। তখনকার ঘটনা, হ্যাঁ, গ্লিমসেস অফ ইন্ডিয়া। গ্লিমস কথার মানে কি? ক্ষণিক দৃষ্টি বা ঝলক যেটাকে বলা হয়। এই গল্পের তিনটে পার্টে ইন্ডিয়ার কিছু ঝলক দেখানো হবে, নানা জায়গার কিছু দৃশ্য তুলে ধরবে। আমাদের এই গল্পটাতে আমি যেটা এখন বলতে খুব ইচ্ছে করছে, আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই ডাকগুলো শুনে। এবং আমার ঠাকুমা আমাকে বলতো, সে দেখবে তোমাদের বাড়িতেও ঠাকুমা দাদুরা যদি থাকে, ওরা বাংলাদেশের কথা বলতে খুব পছন্দ করে। আমার সোনার বাংলা। ঠিক আছে, বাংলাদেশে এমুক হতো, কারেন্ট থাকতো না, হ্যাঁ, দোকানপাট এত ছিল না, একজন মানে তারপরে মানুষের মধ্যে সে আন্তরিকতাটা ছিল। একজনের বাড়িতে কিছু অনুষ্ঠান হলে সবাই চলে আসতো। কিন্তু এখন দেখো কি চলছে আমাদের এখানে। বাড়ির মাঝখানে, একটা বাড়ির মাঝখানে হয়তো বা 3 আঙ্গুলেরও গ্যাপ নেই, কিন্তু জানালা খুললে সেও আরেক বাড়ির জানালা খুলছে, এই বাড়ির জানালা খুলছে, কিন্তু একজনের সাথে একজন কথা বলে না। প্রেস্টিজ ইস্যু। এই জিনিসটা বাংলাদেশে ছিল না, যেটা আমি আমার ঠাকুমার থেকে শুনেছি। ঠিক আছে, বাংলাদেশের কথা বললেই ওদের চোখে কেন যেন জল চলে আসতো। আর এইভাবে গল্পগুলো বলতো যে মনে হতো মানে আমার চোখের সামনে হয়তো বা ভেসে আসছে সেই দৃশ্যগুলো। আমি তো নিজের কল্পনায় কত কিছু ভেবে নিতাম, এই দৃশ্য ছবি এঁকে নিয়েছে আমার মনের ভেতরে। ঠিক আছে, কত কথাই বলে ফেলেছি, আমার নিজেরও খুব মানে ভারাক্রান্ত হয়ে গেছি আমি এই ডাকগুলো শুনে। চলো গল্পে তো সরাসরি ঢুকে যাই আমরা। আ বেকার ফ্রম গোয়া। বেকার কথার মানে কি? রুটিওয়ালা, যে পাউরুটি দিয়ে মানে পাউরুটি বানায় বা বেকিং, যে কোনো বিস্কিট, কেক, ব্রেডস এন্ড অল এভরিথিং তৈরি করে। গোয়ার বেকারদের নিয়ে এখানে আলোচনা করছে। This is a pen portrait of a traditional Goan village baker who still has an important place in his society. Pen portrait, P-E-N, pen portrait. Portrait তো আঁকা, তুমি জানো, ঠিক আছে, তোমরা জানো যে ইটস আ ড্রয়িং। পেন পোর্ট্রেট মানে হচ্ছে কারোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা, ওদের ব্যাপারে বলা। ঠিক আছে, ওদের যে কতটা ইম্পর্টেন্স গোয়ার সোসাইটিতে এখনো চলছে, এইটা নিয়েই আলোচনাটা শুরু করছি। Our elders are often heard reminiscing nostalgically about those good old Portuguese days.
দ্য পর্তুগিজ অ্যান্ড দেয়ার ফেমাস লোভস অফ ব্রেড। দেখো এখানে এটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ। লুসি রডরিক নিজেই আমাদেরকে ন্যারেটর হিসেবে, উনি নিজেই ন্যারেটর, উনি নিজেই গল্পগুলো পড়ছে। বলছে ওনার সময় ওনার যে অ্যানসিস্টার্সরা ছিল, উনি অনেক সময় ওনার এল্ডার্স থেকে এই নস্টালজিক, রেমিনিসিং নস্টালজিক কথাটার মানে কি? থিঙ্কিং ফন্ডলি অফ দ্য পাস্ট, রিমেম্বারিং অ্যাবাউট দ্য পাস্ট, পুরনো স্মৃতি মনে পড়া। যেটা আমি এখন বললাম, আমার ঠাকুমা সবসময় পুরনো স্মৃতি মনে পড়তো। আর যে কেউ বাড়িতে আসলেই বলতো, তোমার বাংলাদেশের বাড়ি কোথায়? এই প্রশ্ন তো ওদের মুখে থাকতোই। যে নতুন কেউ আসলে, স্ট্রেঞ্জার আসলে, তোমার বাংলাদেশের বাড়ি কোথায়, এই প্রশ্নটা থাকতোই। ঠিক আছে, উনিও বলছে যে আমাদের এল্ডার্সরা পুরনো দিনের স্মৃতিগুলো আবার আমাদের কাছে তুলে ধরেছে। তখন থেকে পর্তুগিজ যখন গোয়াতে এস্টাবলিশ করে, সেটেল করে, তখন থেকে ব্রেডসের যে চাহিদাটা তখন থেকে বেড়ে যায়। ঠিক আছে, দোজ ইটার্স অফ লোভস মাইট হ্যাভ ভ্যানিসড বাট দ্য মেকার্স আর স্টিল দেয়ার। বলছে দেখো, আমরা বা আমাদের দাদু ঠাকুমারা, ওরা যে মানে অনেক জিনিস আছে যে বর্ধমানের মিহিদানা ও ক্ষীরের সন্দেশ ওরাও খেয়েছে। ঠিক আছে, হ্যাঁ, দুধমালা আইসক্রিম হয়তো বা খায়নি, কিন্তু বর্ধমানের মিহিদানা ক্ষীরের সন্দেশ কিন্তু ওরাও খেয়েছে, কিন্তু আজকে ওরা নেই। ঠিক নেক্সট জেনারেশন কিন্তু পেয়ে যাচ্ছে, কিন্তু মেকার্সরা বর্ধমানের মিহিদানা ক্ষীরের সন্দেশ কিন্তু এখনো আসে। যারা আগে খেয়েছে ওরা চলে গেছে, কিন্তু ওদের বানানো কিন্তু ঠিক কন্টিনিউ চলছে। ঠিক আছে, বলছে যে we still have amongst us the makers, the mixers, the molders and who bake bowls। যে মিক্স করে, যে তৈরি করে ব্রেডগুলো, মিক্সিং ডো বানায়, যেটাকে ডো করে, মিক্স করে। মোল্ডার্স হচ্ছে যে ডোটাকে তৈরি করে মেশিনে দেয়, ওদেরকে মোল্ডার্স বলা হয়। আর যারা বেক করে ওদেরকে তো বলাই হবে যা বেকিং করে ওরা। Those age-old time টেস্টেড ফার্নেস স্টিল এক্সিস্ট। ফার্নেস কথার মানে হচ্ছে উনান, যেটা আগুন, চুলো যেটাকে বলে, ধোয়া ওঠে, যেখানে বেকিং করা হয় ব্রেডটাকে, এটা এখনো জ্বলছে, এটা নেভেনি, গোয়াতে নিভে যায়নি। ঠিক আছে, দ্যাট মিনস কতটা ইম্পর্টেন্ট, কতটা ভাইটাল রোল এই বেকার্সরা পালন করছে এই গোয়ার সোসাইটিতে। ঠিক আছে, পরের পাতায় আমি চলে যাই। কি বলছে দেখো, দিস বেকার্স আর ইভেন টুডে নোন অ্যাজ প্যাডার ইন গোয়া। গোয়াতে ওদেরকে, এই বেকার্সদেরকে কি বলা হয়? প্যাডার বলা হয়। দেখতে পারো আমি লিখছি প্যাডার। ইট ইজ নোন এজ, দে আর নোন এজ, এই বেকাররা, ওদেরকে প্যাডার বলা হচ্ছে। ঠিক আছে না, প্যাডার কি? প্যাডার হচ্ছে একটা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে এই মানে যারা রুটি বিক্রি করে, যারা রুটি বানায়, যারা এইসব রাস্তায় রাস্তায় মানুষের বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করে, ওদেরকে প্যাডার বলা হয়। ওকে, এখন লুসিও রডরিক ওনার চাইল্ডহুডের ব্যাপারে বলছে। আমি যেরকম শেয়ার করেছি আমার চাইল্ডহুডের ব্যাপারটা, উনি শেয়ার করছে। কি বলছে দেখো, আমার কেন জানি মনে হয় এই চ্যাপ্টারগুলো পড়লে, বিশেষ করে এই চ্যাপ্টারটা ব্রেকআপ ফ্রম গোয়া, আমার নিজের ছোটবেলার জীবনটা আমার মনে পড়ে যায়। ঠিক অনেকটা মিলে যায়। আমি কিভাবে মিলে যায়, আমি কিছু রিয়েল লাইফ ঘটনা তুলে ধরবো। ভাল লাগলে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করছি মেলানোর জন্য, তোমাদের সাথে হয়তো বা এগুলো ঘটে গেছে। ডিউরিং আওয়ার চাইল্ডহুড ইন গোয়া, আওয়ার বলতে কিন্তু এখানে লুসিও রডরিক্স ওদের কথা বলছে। ডিউরিং আওয়ার চাইল্ডহুড ইন গোয়া, দ্য বেকার ইউজ টু বি আওয়ার ফ্রেন্ড, কম্প্যানিয়ন অ্যান্ড গাইড। ঠিক আছে, ফ্রেন্ড, কম্প্যানিয়ন অ্যান্ড গাইড। ঠিক আমি যেটা বলেছিলাম, আমাদের যেখানে দুধমলাই আইসক্রিমরা আসতো, আমার ছোট্টবেলার কথা আমি বলছি, হ্যাঁ, ওদের সাথে মানে রোজ দিন ওরা আমাদের বাড়ির সামনে, মানে আমি যেটা নিজে চোখে দেখেছি, আমার বাড়ির সামনে যখন আসতো, এসে তখন জোরে একটা ডাক দিত আর জোরে একটা সাউন্ড করতো, ধাপ করে একটা বাড়ি দিত ওরা। পাগল হয়ে যেতাম, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। হ্যাঁ, তো এটাই বলছে, তখন এদের থেকে খেতে নিতে না, ওদের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, কম্প্যানিয়ন হয়ে যায়। আর অনেক সময় ডেকে যদি চলে যায়, পেছন কোথায় যাচ্ছে, এইভাবে চলে যেতাম আমরা। হি ইউজ টু কাম অ্যাট লিস্ট টুয়াইস এ ডে, দুবার আসতো। কি করে? ওয়ান্স when he set out in the morning on his selling route, and then again when he returned after emptying his huge basket. That means বলছে যে যখন এই বেকার, এই প্যাডার যখন প্রথম বিজনেস করতে বেরিয়েছে,
তখন প্রথমবারই ওদের বাড়িতেই যাবে, প্রথম দেওয়াটাই ওদের বাড়িতে হবে, আর ফেরার সময় ওদের বাড়িতে একবার ঢুকবে। এই যে লাইনটা আমি বললাম, যারা টিভিএসই বোর্ডে পড়েছো, মাধ্যমিক দিয়ে দিয়েছো, নতুন সিলেবাসে যারা ওদের কথা বলছি না, লংতরাই বইটা পেয়েছো, তার মধ্যে সাপ্লিমেন্টারিতে থানাপ্পা নামে একজন ক্যারেক্টারকে পেয়েছিলে, রামানুজমান থানাপ্পা। মনে পড়ছে কি? থানাপ্পা কি করতো? রামানুজমের বাড়িতে একদম সর্বপ্রথম ও যাবে, আবার শেষে দিয়ে ওর ঘরে ওর যদি না যায় ওর যেরকম শান্তি হতো না, সব খবরাখবর জানবে। ঠিক এইভাবে আরেকটা আমি লাইভলি ঘটনা তুলে ধরছি। আমার বাড়িতে যে মুড়িওয়ালা আসতো, যে মহিলা আসতো, আমার ঠাকুমার জীবিত থাকার কথা আমি বলছি, সে মহিলা বলে দেওয়া হতো প্রথম মুড়ি তুই আমার বাড়িতেই বিক্রি করবি, এবং হ্যাঁ, এক কথায় হাজির, সে প্রথম মুড়ি এখানে নিয়ে আসতো। আবার যাওয়ার সময় সব এমটি খালি টালি করে আমার বাড়িতে আসতো সে চা খাওয়ার জন্য। তখন বসে আমার ঠাকুমা যত সব বাংলাদেশের ঘটনা তুলে ধরতো, বাংলাদেশের গল্প বলতো। দেখো, আমি বলেছি না, আমার সাথে কেন জানি মিলে যাচ্ছে আমার এই গল্পটা। হ্যাঁ, তারপরে কি হয় দেখো, দ্য জিংলিং থার্ড অফ দ্য ব্যাম্বো woke us up from the sleep and we ran to meet him and greet him. আবার বলছি, দ্য জিংলিং থার্ড of his bamboo woke us up from the sleep and we ran to meet and greet him. ঘুমিয়ে থাকলে কি হতো, যে ওদের মানে যে পোশাক আশাক বা কিভাবে আসতো, আমি যাব বিস্তারিত পরে লেখা আছে, আমি এত ডিটেলস এখন ঢুকছি না, এই লাইনটাতে ঢুকছি না। ওরা যখন আসতো, ওদের লাঠি দিয়ে যে বাড়ি দিত মাটিতে বা রাস্তায়, এটা একটা সাউন্ড হতো, হয়তো বা কিছু লাগানো থাকতো, ঘুঙুর টুঙুর কিছু লাগানো থাকতো, একটা সাউন্ড, জিংলিং সাউন্ড হতো। এতে কি হতো, এই বাড়ি দেওয়াতে সাথে সাথে অথার বলছে আমার ঘুম ভেঙে যেত, উঠিয়ে দিত আমাদেরকে ঘুম থেকে। ঠিক এমন আমারও হয়েছে। এই যে দুধমালা আইসক্রিমের বাড়িটা দিত, আমি ঘুম দিয়ে করে গেছি, আইসক্রিম লাগবে আমার, আইসক্রিম চলেছে, বাবা আইসক্রিম দাও, এই ব্যাপারটা। হোয়াই ওয়াজ ইট সো? কেন এরকম হতো? এই জিংলিং থার্ডটা, এই বাড়িটা যেটা আওয়াজ করছে, আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে, কেন এরকম হতো প্রশ্ন করছে। উত্তর দিচ্ছে আবার কি, ওয়াজ ইট ফর দ্য লাভ অফ লোভ? আমি লোভ খেতে, মানে ব্রেডস খেতে ভালোবাসি তার জন্য? দেখি কি বলছে। নট অ্যাট অল, একদমই না। কেন কি, দ্য লোভস ওয়ার বট বাই সাম প্যাসকিনস অর ব্যাস্টিনস, দ্য মেড সার্ভেন্টস অফ দ্য হাউস। প্যাসকিন অর ব্যাস্টিন, উনি নামটা মনে করতে পারছেন না, ওনার বাড়ির মেড সার্ভেন্টের নাম। দিস ইজ অলসো পোর্টুগিজ ওয়ার্ড, প্যাসকিন অর ব্যাস্টিন। যখন কিনে ব্রেড, মানে যখন বেকার নিয়ে আসতো বাড়িতে, এই কাজের মহিলাই বা কাজের লোকটাই হয়তো বা ব্রেডগুলো কিনে আনতো। তো বলছে আমি লোভ ভালোবাসি খেতে তার জন্য নয়। হ্যাঁ, কিন্তু কি কেন বলছে যে হোয়াট উই লংড ফর ওয়ার দোজ ব্রেড ব্যাঙ্গলস which we choose carefully. ব্যাঙ্গলস বলছে ব্রেড, বড়দের জন্য এক রকমের ব্রেড ছিল, বাচ্চাদের জন্য আবার আরেক রকমের ব্রেড। সে ব্রেডের ডিজাইনটা কি আমি একটু একে বোঝাতে চাইছি। দেখো, এই হচ্ছে ব্যাঙ্গলস ব্রেড, ঠিক আছে, ঠিক ডোনাট টাইপের মতো, তোমরা খেয়েছো হয়তোবা। এই হচ্ছে যেটা বাচ্চাদের জন্য তৈরি হতো। এইটা খাওয়ার জন্য আমাদের অথর পাগল হয়ে যেত, সেইটা লোভে লোভে ঘুম থেকে উঠে যেত। কি হয়েছে, দ্য বেকার মেড হিজ মিউজিক্যাল এন্ট্রি মানে যেটা আমি বলেছি, লাঠিতে হয়তো বা কি হতো, ব্যাম্বুতে বা লাঠি স্টিকটাতে হয়তো বা ঘুঙুর লাগানো থাকতো। মিউজিক্যাল এন্ট্রি বলছে, ডাকছে এবং বাড়ি দিচ্ছে, সাউন্ড হচ্ছে। উইথ দ্য জ্যাং জ্যাং সাউন্ড অফ হি স্পেশালি মেড ব্যাম্বু। সে ব্যাম্বুতে বাড়ি দিত, জ্যাং জ্যাং সাউন্ড হতো, জিংলিং সাউন্ড হতো। হ্যাঁ, বলছে কি, one hand supported the basket on his hand and the other banged the bamboo on the ground. কিভাবে আসতো আমি বলেছি, কিভাবে বিক্রি করতো, একটা হাত দিয়ে বাস্কেটটা মাথায় ধরতো, আর একটা হাত দিয়ে হয়তোবা সেখানে কিছু লাগানো থাকতো যেটা সাউন্ড করবে, সেটা মাটিতে ঢম ঢম করে বাড়ি দেওয়া হচ্ছে। ঠিক আছে, নাও বলছে যে কিভাবে গ্রিট করতে এসে বলছে গুড মর্নিং and then place his basket on the vertical bamboo, we kids would be pushed aside with a mild rebuke and the loaves would be delivered to the servant. আসতো যখন লাঠিটা, যখন বাড়িতে ঢুকতো যখন লাঠিটা রাখতো, লাঠির উপরে বাস্কেটটা রাখতো।
আর বাচ্চারা তো খুবই কিউরিওসিটি ওদের মধ্যে একটা থাকে, দেখার ইচ্ছা, নতুন জিনিস দেখবে, কিছু যাই হোক দেখার ইচ্ছা খুব সাংঘাতিক। বাচ্চারা যখন দেখতে আসতো, মানে লুসিও রডরিক এবং ওর চারিপাশে যে বাচ্চারা বা ভাই বোন যারা থাকতো, ওরা যখন পিপ করতো, ওদেরকে ওদের প্যারেন্টস একটু মাইল্ড রিভিউ করতো। মাইল্ড মানে হচ্ছে একটু মানে হালকাভাবে রিভিউ হচ্ছে সরিয়ে দেওয়া, ঠিক আছে? রিভিউ মানে কথাটা হচ্ছে মানে মানে যেটাই আমি বলেছি সরিয়ে দেওয়া হচ্ছে ওদেরকে, আর সরে যা বলছে, হ্যাঁ সরে যা তোদের দেখতে হবে না, এইভাবে বলতো তখন। বাট উই উড নট গিভ আপ, তখন বলছে আমরা তো হাল ছাড়বো না, সরিয়ে দিয়েছে তো কি হচ্ছে, আমাদের দেখতেই হবে। উই উড ক্লাইম্ব আ বেঞ্চ অর দ্য প্যারাপেট অ্যান্ড পিপ ইনটু দ্য বাস্কেট। কোনো বেঞ্চের উপরে দাঁড়িয়ে যেত, প্যারাপেট কথা মানে হচ্ছে একটা লো মানে হাইটের একটা বাউন্ডারি যদি বলি আমরা, হ্যাঁ, এটার উপরে দাঁড়িয়ে ওরা এইভাবে পিপ করে দেখতো, হাল ছাড়বে না, ছড়িয়ে দিয়েছে তো কি হচ্ছে, কোনো না কোনো ভাবে তো উপায় বের করবোই দেখার জন্য। হ্যাঁ, তখন বলেছে parapet, somehow I can still recall the typical fragrance of those loaves. বলছে ফ্র্যাগ্রেন্সটা আমার এখনো মনে পড়ছে, এই সুস্বাদু গন্ধ সেই ব্রেডের। গরম গরম ব্রেড যখন আনে বাড়িতে বা দোকান থেকে যখন নিতে যায়, গন্ধটা কি সুন্দর লাগে না? তখন লোভস কি বলছে দেখো, লোভস ফর দ্য এল্ডার্স এন্ড ব্যাঙ্গলস ফর দ্য চিলড্রেন। খন্ড যে ব্রেডটা থাকে সেটা হচ্ছে এল্ডার্সদের জন্য, বড়দের জন্য, আর ব্যাঙ্গল টাইপের যেটা থাকে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য। দেখো ছবিটা আমি দেখাচ্ছি আবার, এই হচ্ছে ব্যাঙ্গল টাইপের ব্রেড, সেটা বাচ্চারা খেতে খুব পছন্দ করতো, ঠিক আছে? তারপরে কি হচ্ছে দেখো, then we did not even care to brush our teeth or wash our mouths properly, and why should we? তো কেন এটা প্রয়োজন নেই। The tiger never brushed his teeth. বাবা নিজেকে টাইগারের সাথে তুলনা করছে, টাইগার কখনো কি দাঁত মাজে? বলছে hot tea could wash the clean up everything so nicely after all. গরম গরম চা খাবে আর সেই ব্যাঙ্গল ব্রেড খাবে, গরম চা আর meaningless without the sweet bread known as bowl. ঠিক আছে? বলছে বিয়ে বাড়িতে আমরা গিফট নিয়ে যাই, উপহার নিয়ে যাই, এখন কি নেই, বুকে নেই, হ্যাঁ, বা আমরা অন্যান্য মূল্যবান জিনিস নেই, কিন্তু গোয়াতে ব্রেড যদি না নিয়ে যায় গিফট হিসাবে, সেটা মিনিংলেস, অর্থহীন। আর ব্রেডটার নাম হচ্ছে বোল, ঠিক আছে, BOL. Just as a party or a fest loses its charms without a bread. ওইখানে গোয়াতে যে কোনো উৎসব, যে কোনো পার্টি, ব্রেড যদি না থাকে সেটা পূরণ হয় না, সেটা মিনিংলেস হয়ে যায়। তারপরে শোনো, পড়ছি, শেষের দিকে চলে এসেছি আমরা এই গল্পটার। কেকস অ্যান্ড বলিনহাস are must for Christmas as well as other festivals. Cake and বলিনহাস, BOLINHAS, বলিনহাস হচ্ছে এক ধরনের কোকোনাট দিয়ে তৈরি বিস্কিট, ঠিক আছে? কুকিজ যেটাকে বলা হয়, সেটা ক্রিসমাস এবং ফেস্টিভ্যালে খুবই প্রয়োজন ওইখানে। Thus the presence of the baker's furnace in the village absolutely essential. যে এতগুলো শুনলে তোমরা, ম্যারেজ পার্টিতে বা বিয়ে বাড়িতে গিফট হিসাবে ব্রেড নিয়ে যাওয়া, ওদের যে কোনো উৎসবে, যে কোনো পার্টিতে ব্রেডের খুব ইম্পর্টেন্স আছে। যেরকম ওদের ক্রিসমাসে কোনো ফেস্টিভ্যালে বলিনহাস, কেকস, দ্যাট মিনস এগুলো শুনে তোমাদের কি মনে হচ্ছে যে ওদের বেকিং এর জন্য যে ফার্নেসটা, যে উনুনটা বা জ্বালানো হয় যে আগুনটা, সেটা এখনো নেভে নেই, সেটা সাংঘাতিক ইম্পর্টেন্স এখনো গোয়াতে আছে। এটা কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে? তারপরে কি বলছে, দ্য বেকার অর ব্রেড সেলার অফ দোজ ডেজ হ্যাড এ পিকুলিয়ার ড্রেস নোন এস কাবাই। পর্তুগিজরা যখন শাসন করতো তখনকার সময় যে বেকাররা বেরোতো, ঠিক আছে, রাস্তায় বিক্রি করার জন্য, ওদের আবার ড্রেসটা একটু অন্যরকম হতো। কাবাই হচ্ছে এক রকমের, মানে উপর থেকে ড্রেসটা পরবে, সেটা কোনো হাতা টাতা নেই, একটা লম্বা হয়ে যায়, সেটা এখনের ভাষা যদি আমি বলি তোমাদের সাথে, আমি জানি না তোমরা সহমত হবে কিনা, এখনের ভাষায় হচ্ছে কাফতান। কাফতান যে ড্রেসটা হয়, মেয়েরা হয়তো বা বুঝে গেছো, কাফতান যে ড্রেসটা হয় ঠিক এরকম টাইপের ড্রেস পর্তুগিজের সময়ে বেকাররা পরতো, প্যাডাররা পরতো, ঠিক আছে? কিন্তু অথার যেটা দেখেছে, অথার কি দেখেছে শোনো, দেখো কি বলছে, ইন আওয়ার চাইল্ডহুড, আমি যখন ছোট ছিলাম, উই স বেকার্স ওয়ারিং আ শার্ট পরতো, অ্যান্ড এ ট্রাউজার উইচ ওয়ার শর্ট দেন ফুল লেংথ ওয়ান্স অ্যান্ড লঙ্গার দেন হাফ প্যান্ট। হাফ প্যান্ট থেকে বড় হতো, আবার লম্বা, মানে এতটা লম্বা হতো না,
ঠিক আছে, এরকম টাইপের উপরে শার্ট পরতো, এরকম টাইপের ড্রেস পরতো। ইভেন টুডে anyone who wears a half pant and reaches just below the knees invites the comment that he is dressed as a padder. এখনো গোয়াতে যদি কেউ এরকম টাইপের ড্রেস পরে, এরকম ধরনের ড্রেস পরে যারা প্যান্টটা হাঁটুর নিচ পর্যন্ত আছে, হ্যাঁ এতটা আবার লম্বা না, হাঁটুর নিচ পর্যন্ত, তাকে সম্বন্ধ করা হয় এর প্যাডার যাচ্ছে, প্যাডারের মতো ড্রেস পরে যাচ্ছে। ঠিক আছে, প্যাডার কি আবার মনে করে দিই, এটা পর্তুগিজ ওয়ার্ড, সেটা বেকার্সদেরকে প্যাডার বলা হয় সেখানে। ঠিক লাস্ট প্যারাতে চলে এসেছি আমরা। দ্য বেকার ইউজুয়ালি কালেক্টেড হিজ বিলস অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। টাকা কি করে নিত? মাসের শেষে নিত, সেটা এখনো চলছে এভাবে প্রথা, মাসের শেষেই টাকা নেয়। মান্থলি অ্যাকাউন্টস ইউজ টু বি রেকর্ডেড অন সাম ওয়ালস ইন পেন্সিল। ওয়ালের মধ্যে দেখো, এই ওয়ালের মধ্যে বা আমি এটাকে যদি ওয়াল ধরি, এই ওয়ালের মধ্যে পেন্সিল দিয়ে রেকর্ড করে রাখতো যে আজকে এসছে, এত তারিখে দিয়ে গেছে, এরকম এরকম এত মানে এত টাকার জিনিস, এভাবে হয়তো বা লিখে রাখতো। হ্যাঁ, বেকিং ওয়াজ ইনডিড এ প্রফিটেবল প্রফেশন ইন দ্য ওল্ড ডেজ। হচ্ছে যারা বেকার্সরা থাকতো, যারা এই কাজের সাথে যুক্ত থাকতো, খুবই ভালো পয়সা কামাতো, ওরা ভালো টাকা উপার্জন করতে পারতো। দ্য বেকার অ্যান্ড হিজ ফ্যামিলি নেভার স্টার্ভড। ওরা কখনো না খেতে পায়নি, এরকম হয়নি, ভরপেট খেতে পেয়েছে। His family and his servants always looked happy and prosperous. তারা খুবই খুশি এবং খুবই মানে এগিয়ে যাচ্ছে দিনগুলো, খুবই ভালোভাবে দিনগুলো কাটছে। ঠিক এরকম ভাবে ওরা মানে জীবনযাপন হয়েছে বেকার্সদের এই গোয়াতে। একদম শেষ লাইনে চলে এসেছি। ইভেন টুডে এখনো পর্যন্ত, আজকের দিনে পর্যন্ত, with any person with a jackfruit like physical appearance is easily compared to a baker. জ্যাকফ্রুটের মতন, কাঁঠালের মতন যদি শরীরটা হয়ে যায়, বেকার্সরা নাকি খুবই প্রসপারাস, তো ওরা কখনো খেতে পায়নি এরকম হয়নি, খুব ভালোভাবে ওরা জীবনযাপন করেছে, এরকম ফিগারে যদি হয়ে যায় তাকে বেকারের সাথে তুলনা করা হয়। যেরকম আমরা এখানে করে থাকি গোপাল ভাঁড়ের মতন যদি দেখতে হয়, এই যে গোপাল ভাঁড়ের সাথে তুলনা করি আমরা, এক এক সময় এক এক রকমের ক্যারেক্টার যদি দেখতে মানে মানুষের মধ্যে যদি ধরা পড়ে এরকম কিছু, একে ওর সাথে তুলনা করি। এইভাবে এখানেও বলছে এখনো গোয়াতে যদি কোনো মানুষ জ্যাকফ্রুটের মতন ফিজিক্যাল তুলনা করা হয়। আশা করছি এই গল্পটা খুব মজা লেগেছে। আমি তো খুব মজা পেয়েছি পড়িয়ে, যখন পড়ি মানে আমি নিজে পড়েছি প্লাস তোমাদেরকে পড়াচ্ছি, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছিল এবং এখনো মানে আমারও নস্টালজিক ফিল হয়, আমার খুব মানে মন খারাপ হয়। হ্যাঁ, এই কথাগুলো ভাবলে কথা মনে পড়ে যায়, ঠাকুমার বাংলাদেশের কথাগুলো মনে পড়ে যায়, এখনো চোখ বন্ধ করলে সেই দৃশ্যগুলো ভাসে। গল্প আমি নিজে কখনো যাইনি, দেখিনি, কিন্তু ঠাকুমার গল্পগুলো তো এগুলো আমার ছবি এঁকে ফেলেছে আমার মনের মধ্যে, চোখের মধ্যে। ঠিক আছে, দেখো আমি চেষ্টা করেছি ছবি দেখানো দুটো। একটা হচ্ছে দেখো, এটা হচ্ছে যে কাবাই ড্রেসটা, ঠিক আছে, কাবাই যে ড্রেসটা ওরা যে প্যাডাররা বেকার্সরা পরতো গোয়াতে, যেটা বলেছে একটা লং ফ্রক, একটা ওয়ান পিস অফ ক্লোথ, ঠিক এরকম টাইপের ড্রেস। দেখো হাতে লাঠি, মাথায় সেই টুকরিটা। আর যেটা এল্ডার্সদের জন্য যেটা ছিল বল বা যেটা খন্ড ব্রেড ছিল, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, আর ডোনাট যেটা বাচ্চারা খেত সেটা আমি আগেই দেখেছি, ব্যাঙ্গেল শেপের চুরির মতো হয়। এটা হচ্ছে ওদের চাহিদা, বাচ্চাদের চাহিদা। ঠিক আছে, এখানে এই পার্টটা শেষ করলাম। যাচ্ছি না, আবার চলে এসেছি দ্বিতীয় পার্টটা নিয়ে, পার্ট 2, দ্যাট ইজ কুর্গ। দেখো আমি লিখে রেখেছি কুর্গ বাই লোকেশ অ্যাব্রল। ঠিক আছে, লোকেশ অ্যাব্রলের ব্যাপারে দুটো লাইন আমি একটু বলে দেই। হি ইজ এ রিনাউন্ড ডক্টর, উনি ডাক্তার বাই প্রফেশন, এবং হি ইজ এন এস্টাবলিশড রাইটার, উনি লেখকও। কুর্গটা কোথায় অবস্থিত বলো তো? যারা ঘুরে এসছো ওরা জানো কুর্গ হচ্ছে, আর কুর্গের আরেকটার নাম হচ্ছে কোরাগো। ঠিক আছে, দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা। কর্ণাটকাতে অবস্থিত, সেটা মাইসোর আর ম্যাঙ্গালোরের মাঝখানে। কি বলছে? কুর্গ or Kodagu, the smallest district of Karnataka, is home to evergreen rainforest, spices and coffee plantation.
কোর্গ ইজ ফেমাস ফর এভারগ্রিন রেইন ফরেস্ট। জিওগ্রাফি নিয়ে বলছে, এভারগ্রিন রেইন ফরেস্ট কথার মানে হচ্ছে অ্যাবান্ডন অফ রেইন হয় সেখানে। বৃষ্টি হলে কি হয়, ফরেস্ট ডেন্স হয়ে যায়, গভীরতা বেশি বেড়ে যায়, গাছপালা হয়ে যায়, ঠিক আছে। স্পাইসেসও পাওয়া যায়, মশলা, আমার রান্না করতে যে মশলাগুলো ইউজ করি এগুলো ওইখানে বিখ্যাত। এবং আরেকটার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে কফি, ঠিক আছে। বলছে কি ডিউরিং দ্য মনসুন ইট পোর্স এনাফ টু কিপ ম্যানি ভিজিটার্স অ্যাওয়ে। মনসুন সিজনে কি হয়, এত পরিমাণ বৃষ্টি হয় যে ভিজিটার্সরা যেতে পারে না সেই জায়গায়। এক্স্যাক্ট টাইমটা কখন ভিজিটার্সরা যাওয়ার জন্য বলছে যে দ্য সিজন অফ জয়, আনন্দের যে সিজন যেখানে ভিজিটার্স যেতে পারে, কমেন্স ফ্রম সেপ্টেম্বর অ্যান্ড কন্টিনিউস টু টিল মার্চ। সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত সেই সময় ওয়েদারটা ভালো থাকে, সেই সময় ট্যুরিস্টরা ওইখানে যেতে পারে, খুব আনন্দের সময় হয় সেখানে। কি বলছে, ওয়ারিয়ার্স ইন্ডিপেন্ডেন্ট পিপল অফ কুর্গ আর পসিবলি অফ গ্রিক অ্যান্ড অ্যারাবিয়ান ডিসেন্টস। আমরা আগের চ্যাপ্টারে যেটা পড়েছি সেটা হচ্ছে বেকার্স ফ্রম গোয়াতে পর্তুগিজরা এস্টাবলিশ করেছিল গোয়াতে, আর এখানে কুর্গে দেখা যাচ্ছে আরবসরা, গ্রিস থেকে মানুষরা অ্যানসেস্টার্সরা এখানে বসবাস করে গেছে। বলছে যে দ্য থিওরি অফ আরবস অরিজিন, সরি আমি আরেকটু আগের থেকে বলছি। As one story goes, a part of Alexander's army moved south along the coast and settled here when return became impractical. যখন আলেকজান্ডার ইনভেশন করেন, আলেকজান্ডারের আর্মি এখানে আসে, কেউ চলে যায় কেউ থেকে যায়, যারা যেতে পারেনি ওরা থেকে গেছে, ওরা এইখানে কুর্গের যারা নেটিভরা আছে ওদের মধ্যে বিয়ে শাদী করে, ওইখানে সেটেল হয়ে যায়, ঠিক আছে। এইভাবে বাড়তে থাকে ওদের পপুলেশন এই জায়গাতে, আরবস অ্যান্ড গ্রিক পিপলদের। দ্য থিওরি অফ আরব অরিজিন ড্রজ সাপোর্ট ফ্রম দ্য লং ব্ল্যাক। কি করে বোঝা যাবে যে এই লোকটা আরব অরিজিনের, আরবের লোক ওইখানে কুর্গে, কিভাবে বোঝা যাবে সেটা লিখেছে দেখো। The theory of Arab origin draws support from the long black coat with an embroidered waist belt owned by the Kodavius, ঠিক আছে, known as Kupai. এই ড্রেসটার নাম কি হচ্ছে, আরবের ট্রেডিশনাল ড্রেস, এটাকে বলা হয় কোডাভুস বা খুপিয়া বলা হয়। ইট রিজেম্বলস দ্য কুফিয়া ওন বাই আরবস অ্যান্ড দ্য কুর্ডস। আরব পিপলরা দেখবে সাদা রঙের যে কতগুলো ড্রেস পরে, লম্বা, মাথায় কি একটা মানে বাঁধে, সেটাকে আবার এইভাবে ডিজাইন করে একটা বেল্ট পরে মাথায়, ঠিক এরকম কিছুটা আসে। দেখো ছবি আমার এখানে বইয়ে দেওয়া আছে, যাদের কাছে বই নেই আমি দেখানোর একটু চেষ্টা করছি, বুঝতে পারবে কিনা দেখো। এই হচ্ছে ছবিটা, বোঝা যাচ্ছে, এই হচ্ছে ছবিটা, এরকম রকমের ড্রেস ওরা পরতো। এই ড্রেসগুলো দেখলে দিস ইজ অ্যারাবিয়ান ট্রেডিশনাল ড্রেস, আরবের ট্রেডিশনাল ড্রেস, এরকম ড্রেস ওরা পরতো। কি বলেছে, দ্য কুর্গ, তারপরে চলে যাচ্ছি, দ্য কুর্গ রেজিমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড ইন দ্য ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মিতে কুর্গ রেজিমেন্টে যারা ফোর্সের আছে ইন্ডিয়ান আর্মিতে, ওরা হাইলি ডেকোরেটিভ হয়। হাইলি ডেকোরেটিভ কথাটা মানে কি, ওদের অনেক মেডেলস হয়, মেডেলস পায়, খুবই মানে কারেজিয়াস যোদ্ধা যেটাকে বলা হয় ওদের। কেন কি বলছে যে অ্যান্ড দ্য ফার্স্ট চিফ অফ ইন্ডিয়ান আর্মি, যে প্রথম চিফ হয়েছেন ইন্ডিয়ান আর্মিতে, সে হচ্ছে জেনারেল কারিয়াপ্পা। জেনারেল কারিয়াপ্পা কে হয়েছে, আমি নামটা একবার লিখছি, নামটা হচ্ছে ফার্স্ট চিফ ইন ইন্ডিয়ান আর্মি, সেটা কুর্গের থেকে বিলং করে মানুষটা, ওনার নাম হচ্ছে জেনারেল কারিয়াপ্পা। If I am not wrong the spelling, sorry, it will be single R. General Karyappa. This is the name. He was the first chief of Indian Army. ঠিক আছে, উনি কুর্গের থেকে বিলং করতো। এবং ইভেন নাও, এখনো পর্যন্ত কোডাভুজরা, আরবিয়ান পিপলরা আর দ্য অনলি পিপল ইন ইন্ডিয়া পারমিটেড টু ক্যারি ফায়ারআর্মস উইদাউট লাইসেন্স। ক্যান ইউ ইম্যাজিন? কি বলছে, ওরা এত বিশ্বস্ত লোক, ওদেরকে এত বিশ্বাস করা যায়, ওরা এত ট্রাস্টেবল লোক যে ওদের কাছে এখনো বন্দুক রাখতে পারে ওরা, এই কোডাভুজরা, ঠিক আছে, বন্দুক রাখতে পারে, ওদের কোনো লাইসেন্সের প্রয়োজন পড়ে না, ঠিক আছে, এত বিশ্বস্ত ওরা।
তারপরে চলে আসছে কিছু সিনিক বিউটি, সিনারি অফ মানে সৌন্দর্যতা কুর্গের। কেন কুর্গ মানুষ কেন এভাবেও হয়তোবা আমাদের এই অথর লোকেশ অ্যাব্রোল আমাদেরকে ওইখানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করছে যে আসো দেখো কুর্গ কত সুন্দর, যে সিনিক বিউটি তুলে ধরেছেন। কি বলছে দেখো, দ্য রিভার কাবেরি obtains its water from the hills and the forest of Kurg. রিভার কাবেরির যে জলটা সেটা কুর্গের কোনো হিল থেকে এবং কুর্গের ফরেস্ট থেকেই অরিজিনেট, ঠিক আছে। Mahashir, a large freshwater fish abounds in this water. Mahashir কাবেরী নদীতে মাহাশির নামে একটা বিরাট বড় মাছ আছে, তারা এখানে প্রচুর পরিমাণে দেখা যায়, ওরা আছে। তারপরে দেখা যায় কি কিংফিশার dive for their catch while squirrels and langur drop partially eaten fruit for the mischief of enjoying the splash and the ripple effect on the clear water. কিংফিশাররা মাছরাঙা যেটা পাখি হয় সেটা জলে ডাইভ দেয় এই কাবেরী নদীতে মাছ শিকার করার জন্য, মাছ তুলে খায়। লঙ্গুর এবং স্কুইরল হাফ ইটেন ফ্রুটস, হাফ অর্ধেকটা খেয়ে সে ফ্রুটসগুলো জলে ফেলে দেয়। কেন জলে ফেলে দেয়? বোকা নাকি ওরা? না তো। কেন ফেলে দেয়? বলছে যে ফেললে পরে জলে যখন পড়ে এগুলো, সেই জলটা যখন স্প্ল্যাশ করে, ঠিক আছে, একটা ওয়েভ তৈরি হয়, ওইটা ওরা খুব মজা পায়, ঠিক আছে। ওইটা করার জন্য ওরা জলে এই আধ খাওয়া ফ্রুটসগুলো ফেলে দেয়, ঠিক আছে। তারপরে বলছে elephants enjoy being bathed and scrubbed in the river by the mahouts বা মাহুত, ঠিক আছে। এলিফ্যান্টসরা এই কাবেরী নদীতে স্নান করতে খুব ভালোবাসে। মাহাউটস বা মাহুটস কাকে বলে? হাতিদের যে কেয়ার টেক করে, ঠিক আছে, ওদেরকে মাহুটস বা মাহাউটস বলা হয়। তারপরে দেখো ওইখানে মানুষটা কেন এত এনার্জেটিক, ওইখানে গেলেই মানুষ বলছে আমাদের অথর বলছে যারা একটু লেথার্জি বা একটু মানে ভাল লাগছে না, ওরা কুর্গে গেলে খুব এনজয় করতে পারবে। কেন? কি বলছে? দ্য মোস্ট লেড ব্যাক ইন্ডিভিজুয়ালস বিকাম কনভার্টস টু দ্য লাইফ অফ হাই এনার্জি অ্যাডভেঞ্চার উইথ রিভার রাফটিং। ওইখানে গেলে নাকি খুব এনার্জি হয়ে যায়, শরীরে এনার্জেটিক হয়ে যায়। কেন কি? ওইখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়, রিভার রাফটিং, ক্যানোয়িং, র্যাপলিং, রক ক্লাইম্বিং, মাউন্টেন বাইকিং। দেখো আমি চেষ্টা করছি এখানে কিছু ছবি তুলে ধরার জন্য তোমাদের সামনে। সেটা হচ্ছে এই হচ্ছে দেখো, ওকে, দিস ইজ, এটাকে কি বলা হয়? রাফটিং, ঠিক আছে। দেখো এখানে কি এনজয় করছে ওরা। ক্যানোয়িং কথাটা হচ্ছে, ক্যানোয়িং মানে হচ্ছে দেখো বোটটাকে দেখলে বোঝা যায়, বোটটা একটা সরু ন্যারো টাইপের লম্বা একটা বোট, সেখানে সবাই এখানে বোট সেলিং করছে, ঠিক আছে। দিস ইজ ক্যানোয়িং, ওকে। র্যাপলিং হচ্ছে মাউন্টেন ক্লাইম্বিং, সরি কথাটা র্যাপলিং কথা হচ্ছে যে রক ক্লাইম্ব করে না, ঠিক এরকম ভাবে রক ক্লাইম্বিং করা, মাউন্টেন বাইকিং করা, যারা পাহাড়ে বাইক সাইকেল চালায় বা বাইক করে জীবনের রিস্ক নিয়ে, দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ এন মানে হবি বলে মানুষের। হ্যাঁ, এটা ওইখানে খুব প্রসিদ্ধ, ওইখানে গেলে মানুষ এসব করে। আরো কি কি দেখা যায়? বার্ডস দেখা যায়, বিজ দেখা যায়, বাটারফ্লাইজ, অ্যান্ড দেয়ার টু গিভ ইউ কোম্পানি, ওরা কোম্পানি তোমাদেরকে দেয় ওইখানে যদি যাও। নানা ওয়াইল্ড ক্রিয়েচার্স তোমাদেরকে খুব ওইখানে দেখা যায়, খুব তোমাদেরকে আনন্দ দেবে ওরা। সেটা হচ্ছে ম্যাকাউস, ম্যালাবার স্কুইরল, langurs, slender loris keep a watchful eye from the tree canopy, ঠিক আছে। ম্যাকাউস হচ্ছে বানরের একটা প্রজাতি। ম্যালাবার স্কুইরেল হচ্ছে একটু বড় ধরনের। তোমরা যারা শুনছো নামগুলো তারা হয়তো একটু গুগলে সার্চ করতে পারো, হ্যাঁ, যে ম্যালাবার স্কুইরেল কিরকম দেখতে হয়। লাঙ্গুর ইজ অলসো ওয়ান কাইন্ড অফ আ মাঙ্কি। স্ল্যান্ডার লোরেস এক ধরনের খুব সুন্দর একটা মানে বিদঘুটে বটে, কিন্তু দেখতে ভালো লাগে। তারা সবাই নাকি গাছ থেকে ট্যুরিস্টদেরকে বা মানুষ যারা যাচ্ছে পাশ দিয়ে ওদেরকে এইভাবে দেখতে থাকে, ঠিক আছে। লাস্ট যেটা প্যারাতে আমরা চলে এসেছি সেটা হচ্ছে দ্য ক্লাইম্ব টু দ্য ব্রহ্মগিরি হিলস ব্রিংস ইউ ইনটু আ প্যানোরামিক ভিউ অফ দ্য এন্টায়ার মিস্টি ল্যান্ডস্কেপ অফ কুর্গ। বলছে এই ব্রহ্মগিরি হিলস থেকে তুমি যদি দেখো পুরো কুর্গটাকে দেখা যায়। সেটা হচ্ছে তোমার মিস্টি কুর্গ, মানে কুয়াশায় ঢাকা,
কুয়াশা ব্ল্যাঙ্কেট দিয়ে চাদরের মতো ঢেকে রেখেছে, খুব সুন্দর একটা মনোরম দৃশ্য। তারপরে বলছে a walk across the rope bridge leads to the 64-acre island of নিসার্গধামা। নিসার্গধামাতে যে যদি এটাও একটা টুরিস্ট স্পট, এটাতে যদি তোমার যেতে হয় সেটা তুমি একটা দড়ির উপরে তোমার ধরে 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 যেতে হবে। আর নিসার্গধামা হচ্ছে 64 একর, এত বড় জায়গায় সেটা। তারপরে দেখা যাচ্ছে এখানে বাইলাকোপ নামে একটা মোনাস্ট্রি আছে, বাইলাকোপ, ঠিক আছে। বাইলাকোপ হচ্ছে বুদ্ধিস্ট মোনাস্ট্রি, ওইখানে এটা একটা প্লাস পয়েন্ট, ওইখানে গেলে এটাও মানুষ দেখে আসে। হ্যাঁ, ওইখানে ওই জায়গায় কুর্গে যে বুদ্ধিস্ট মঙ্করা থাকে ওদের কি রকমের ড্রেস পোশাক আশাক থাকে এটা লিখেছেন বুদ্ধিস্ট মঙ্ক বা তিবেতিয়ান মঙ্ক। তিবেতিয়ানরা ওখানে সেটেল করেছিল কুর্গে। ওরা কি ধরনের পোশাক আশাক পরে, রেড, ইয়েলো, অরেঞ্জের রঙের, হ্যাঁ, পোশাক আশাক পরে। দেখো আমি একটু চেষ্টা করেছি সেটা তুলে ধরার জন্য ছবিটা, সেটা হচ্ছে এই রকমের পোশাক আশাকগুলো ওরা পরে থাকে মঙ্করা, তিবেতিয়ান মঙ্ক বা বুদ্ধিস্ট মঙ্করা। দেখো এর পাশে আরেকটা ছবি আছে, সেটা হচ্ছে আমি দেখাতে তোমাদেরকে একটু ভুলে গেছিলাম, মাহাশির ফিশ, লার্জ ফিশ, কাবেরী নদীতে এই ঘটনাটা বলেছি। হ্যাঁ, ওদের প্রচুর পাওয়া যায় এই কাবেরী নদীতে। এই যে দেখো এই লোকটা মাহাশের নদী, এই মাহাশের মাছটাকে উনি ধরেছেন, কি বিদঘুটে কত বড় মাছ দেখতে, ঠিক না? ঠিক এটাকে উনি ধরতে পেরেছেন, সক্ষম হয়েছেন। এরকমের মাছ কাবেরী নদীতে কুর্গে, এই কাবেরী নদীর জলে এগুলো পাওয়া যায়, ঠিক আছে। তারপরে একদম লাস্ট দুটো ফ্রেগ্রেন্সটা পাওয়া যায়। সাবরল আমাদেরকে ওইখানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করছে, আসো দেখে যাও কুর্গ দেখতে কত সুন্দর, ঠিক আছে। এখানে শেষ করছি এই পার্টটা। নেক্সট পার্টটা বোরিং লাগছে কি? আমার তো লাগছে না পড়াতে বোরিং। আর একটু একটা ছোট্ট একটা গল্প আছে, ঠিক আছে। একটু গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু চা খেয়ে নি নাকি, একটু অল্প। বাহ, খুব স্বাদ হচ্ছে তো চাটা। চা, টি, ঠিক আছে। আমরা জানি আমাদের ত্রিপুরাতে উৎপাদিত হয়, এবং আরো ফেমাস জায়গা যেখানে উৎপাদিত হয় চাটা, সেটা কোথায়? হ্যাঁ, ধরতে পেরেছো, আসাম। Third part and the last part of the chapter Glimpses of India is part 3, Tea from Assam. ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করছি। Tea from Assam by অরূপ কুমার দত্ত, ঠিক আছে। চলো অরূপ কুমার দত্তের ব্যাপারে আমরা একটু জেনে নেই। অরূপ কুমার দত্ত, উনি জন্ম হয় 1946। He was born in 1946, Jorhat in Assam, ঠিক আছে। আসামে ওনার জন্ম। হি ইজ এ রাইটার কাম জার্নালিস্ট, উনি রাইটারও, উনি জার্নালিস্টও। উনি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড উনি পেয়েছেন, ঠিক আছে। একটা সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে পুরস্কৃত করেছেন, সেটা হচ্ছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 2018, ঠিক আছে। চলো সরাসরি এখন আমরা গল্পে ঢুকে যাচ্ছি। আচ্ছা, ট্রেন দিয়ে যখন যাও তোমরা হঠাৎ করে শোনো না চায় গরম, চায় গরম, গরম চায়, শোনো না? হ্যাঁ, ঠিক এইখানে কি বলছে দেখো, চায় গরম, গরম চায়, a vendor called out in a high pitch voice, বিক্রি করছে, চিৎকার করে ডাকছে। কি বলছে? he came up to their window and asked, চায় সাব? their window, THEIR, their window। দুটো ছেলে আছে এখানে, একটা হচ্ছে প্রাঞ্জল আর একটা হচ্ছে রাজবীর। প্রাঞ্জল আর রাজবীর, ঠিক আছে। প্রাঞ্জল হচ্ছে একজন ইয়াংস্টার ফ্রম আসাম, আসামেরই মানে থাকে, আসামেরই ছেলে সে। রাজবীর হচ্ছে প্রাঞ্জলের ক্লাসমেট, ওরা দিল্লিতে পড়াশোনা করে। রাজবীরকে এবার নিমন্ত্রণ দিয়েছেন সে প্রাঞ্জল সামার ভ্যাকেশনে, যাতে রাজবীর ওদের বাড়িতে আসে। ওরা ফিরছিল, আসামে যাচ্ছে, ট্রেন দিয়ে যাচ্ছে, তখনই ঠিক এই ভ্যান্ডার্সগুলো ডেকে যাচ্ছে, চায় গরম, চায় গরম, ঠিক আছে। কি বলছে? they sipped the steaming hot liquid. Almost everyone in their compartment was drinking tea too. তারা চা খাচ্ছিল, দেখো আমিও একটু খাচ্ছি, গলাটা আবার একটু ভিজিয়ে নিচ্ছি। চা খাচ্ছিল, অলমোস্ট সেখানে সেই কম্পার্টমেন্টের এভরিওয়ান ওয়াজ সিপিং টি, চা খাচ্ছিল। কি হচ্ছে?
তখন বলছে কি, ডু ইউ নো দ্যাট ওভার 80 crore cups of tea are drunk every day throughout the world? রাজবীর সিং, রাজবীর একটু পড়াকো টাইপের ছেলে, খুব নলেজ রাখে, সে নানা বিষয়ে নলেজ রাখে। রাজবীর কি বলছে যে তুমি কি জানো যে 80 crore অফ কাপ অফ টি প্রত্যেক দিন আমাদের থ্রু আউট দ্য ওয়ার্ল্ডে বিক্রি করা এবং মানুষ খায়? ক্যান ইউ ইম্যাজিন? বাপরে, কি বলছে, এই সময়ে দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, ট্রেন ছাড়ে, স্টেশন থেকে বেরোয়। রাজবীর buried his nose in his detective book again. Sorry, it's Pranjal. Pranjal buried his nose in his detective book again. Rajbir too was an ardent fan of detective stories. But at the moment he was keener on looking at the beautiful scenery. যে ট্রেন চালু করলো, প্রাঞ্জল তো এগুলো অনেক দেখেছে, ও অহরহই আসামে যায়, রাজবীর তো প্রথমবার। প্রাঞ্জল কি করছে, ডিটেকটিভ স্টোরি নিয়ে এইভাবে বসে গেছে। রাজবীরও ডিটেকটিভ স্টোরি পড়তে খুব পছন্দ করে, কিন্তু প্রথমবার যেহেতু এই জায়গাটা প্রথমবার যখন মানুষ কোনো জায়গায় যায় সেটা দেখার খুব ইচ্ছে থাকে, ঠিক আছে, সে দেখছে, হ্যাঁ, সিনারিগুলো দেখছে। বলছে ইট ওয়াজ আ ম্যাগনিফিসেন্ট ভিউ, দুর্দান্ত একটা ভিউ আমার চোখের সামনে চলে আসছে। against the backdrop of densely wood hills a sea of tea bushes stretched as far as the eye could see. বলছে কি ম্যাগনিফিসেন্ট দৃশ্য দেখছে, কি দুর্দান্ত দৃশ্য সে দেখছে। বলছে পাহাড়ের সামনে সেই মানে এক ঝলকে অ্যাট এ গ্ল্যান্স প্রচুর সমুদ্রের মতো সেই চা বাগান, হ্যাঁ, ছোট 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 গাছ সে দেখতে পাচ্ছে, কি ভাল লাগছে ওর দেখতে। Dwarfing the tiny tea plants were all sturdy shade trees amidst the orderly rows and bushes. বলছে লম্বা লম্বা গাছের মাঝখানে নিচে যে ছোট ছোট চা গাছগুলো, বলছে ছোট ছোট ডলের মতো লাগছে, ঠিক আছে, বাচ্চা একদম পুতুলের মতো লাগছে গাছগুলোকে। কি বলছে দেখো, I have been reaching, পরের লাইনে চলে এসেছি, পরের সাথে প্যারাতে, I have been reading as much as I could about tea, Rajbir said. No one really knows who discovered tea, but there are many legends. বলছে আমি টি সম্পর্কে অনেক পড়েছি, কিন্তু সত্যি কেউ জানে না যে এই চা কি করে আবিষ্কার হলো, কি করে কে আবিষ্কার করলো। অনেক লেজেন্ডস আছে, লেজেন্ডস, LEGENDS, লেজেন্ডস মানে হচ্ছে গল্প, ঠিক আছে, অনেক কাহিনী আছে জড়িত এটার সাথে। কাহিনী দুটো সে তুলে ধরেছে, কাহিনীগুলো শুনলে মানে আমাদের মানে একটা তো খুবই অবাকের বিষয়, কিভাবে হতে পারে সেটা। প্রথম কাহিনী যেটা বলছে, when there's the one about Chinese emperor, চাইনিজ একজন এম্পারার ছিল, রাজা ছিল, who always boiled water before drinking it. জল খাওয়ার আগে সবসময় সেটাকে সেদ্ধ করে খেত, বয়েল করত। One day a few leaves of the twigs burning under the pot fell into the water, giving it a delicious flavor. একদিন সে জল খাওয়ার জন্য জলটাকে বয়েল করছিল আগে, হঠাৎ করে কয়েকটা পাতা পড়ে গেছে, কোথা থেকে সে জানে না, আর এটা সাংঘাতিক একটা ডিলিশিয়াস ফ্লেভার দেয়, খুব সুস্বাদু একটা ফ্লেভার আসে। ইট ইজ সেড দ্যাট দে ওয়্যার টি লিভস, এবং তখন বলা গেছে যে বলা হয়েছে যে এটা হয়তো বা টি লিভস ছিল। এটা একটা কাহিনী। তখন প্রাঞ্জল বলছে রাজবীরের ঘটনা শুনে, রাজবীরের এই গল্পটা শুনে, টেল মি অ্যানাদার, স্কফট প্রাঞ্জল, মোকিংলি, হাসি মানে একটু মজাক করে, একটু মানে মজা করে সে বলছে আরেকটা বলতো দেখি শুনি। উই হ্যাভ এন ইন্ডিয়ান লেজেন্ড টু, বলছে ইন্ডিয়ার কাহিনীও আছে চা আবিষ্কার করার। কি? বোধিধর্মা, an ancient Buddhist ascetic means self control, self disciplined একটা পার্সন, একটা মঙ্ক, সাধু বলা যায়। বোধিধর্মা তার নাম, বুদ্ধিস্ট মঙ্ক, cut off his eyelids because he felt sleepy during meditation. বাপরে, ধ্যান করছিল, ধ্যান করতে করতে ঘুম ধরে গেছিল, তার জন্য চোখের যে আইলিডস গুলো আছে এগুলো কেটে ফেলেছে। সাংঘাতিক। 10 tea plants grew out of the eyelids. এই আইলিডস থেকে নাকি 10টা চা গাছ উঠেছে। ক্যান ইউ ইমাজিন? সেটা বিশ্বাস করার মতো কাহিনী, লেজেন্ডস বলে কথা। The leaves of these plants when put into the hot water and drunk vanished. এই পাতা যখন এই যে 10টা গাছ যে উঠেছে এই আইলিডস থেকে, সেটা পাতা তুমি ছিঁড়ে যদি চায়ে মানে জলে দাও, চা তৈরি করো, সেটা খেলে নাকি ঘুম ভ্যানিশ হয়ে যায়, ঘুম চলে যায়। এই হচ্ছে দুটো লেজেন্ডস, দুটো কাহিনী, মনে রাখবে কাহিনীগুলো কিন্তু।
টি ওয়াজ ফার্স্ট ড্রাঙ্ক ইন চায়না। আরো আরো অনেক নলেজ দিচ্ছে রাজবীর এই চা নিয়ে, ও পড়ে এসছে, ঠিক আছে? আসামে যাচ্ছি, চা নিয়ে আমার নলেজ থাকতে হবে। টি ওয়াজ ফার্স্ট ড্রাঙ্ক ইন চায়না, চায়নাতে নাকি প্রথমবার চা খাওয়া হয়। রাজবীর এডেড, ইনফ্যাক্ট ওয়ার্ডস সাচ এস টি, চাই অ্যান্ড চিনি আর ফ্রম চাইনিজ। এগুলো চাইনিজ ওয়ার্ড, টি, চাই, চিনি, বলছে এগুলো চাইনিজ ওয়ার্ড, আর চায়নাতে প্রথমবার চা খাওয়া হয়। Tea came from Europe only in 16th century. Tea came to Europe only in 16th century and was drunk as a medicine and then as a beverage. ইউরোপে চা মানে টি এসে পৌঁছেছে 16th সেঞ্চুরিতে। 16th সেঞ্চুরিতে সেটা মেডিসিন হিসেবে খাওয়া হতো, আদার দেন ওয়াটার। ব্যাভারেজ হচ্ছে জল বাদ দিয়ে যে বাকি তরল পদার্থগুলো যে খাওয়া হয় সেটা ধরা হতো, মেডিসিন হিসেবে, ওষুধ হিসেবে ধরা হতো। তখন কি হয়, তারপরে চলে আসে দ্য ট্রেন ক্ল্যাটেড ইন্টু মারিয়ানি জাংশন, চলে যায় আসামে, ঢুকে যায় মারিয়ানি জাংশনে ঢুকেছে। প্রাঞ্জলের মা বাবা, গার্জেন, প্যারেন্টসরা ওয়েট করছিল। ওরা কোথায় যাচ্ছে? ডেকিয়াবাড়িতে যাচ্ছে, ডেকিয়াবাড়ি টুয়ার্ডস ডেকিয়াবাড়ি, যেখানে এই চা বাগানের এই মালিক হচ্ছে বা ম্যানেজার হচ্ছে, হ্যাঁ ম্যানেজার, মালিক না ম্যানেজার হচ্ছে প্রাঞ্জলের বাবা, ঠিক আছে? যেতে যেতে কি হচ্ছে, কি দৃশ্যটা, মনোরম দৃশ্যটা সে বলতে ব্যাখ্যা করছে এসে, দেখো, on both side of the gravel road were acre upon acre of tea bushes. gravel road হচ্ছে মানে যে রাস্তা যেখানে তোমার ভেহিকলস যাতায়াত করতে পারে, হ্যাঁ, সে এরকম রাস্তার দুদিকে একরের পর একর প্রচুর প্রচুর জায়গা নিয়ে চা বাগান দেখা যাচ্ছে, টি বুশেস, ঠিক আছে? দেখা যাচ্ছে গ্রুপ অফ টি প্লাকার্স উইথ ব্যাম্বু বাস্কেট অন দেয়ার ব্যাকস wearing plastic aprons were plucking newly sprouted leaves. সে চা পাতা কুড়োচ্ছে মহিলারা, হ্যাঁ, পেছনে একটা বাস্কেট আছে, প্লাস্টিকের অ্যাপ্রন পরা, সে ছিটছে কচি কচি যে পাতাগুলো হয়, নরম নরম পাতাগুলো ছিটছে আর এখানে বাস্কেটে ঢালছে, হ্যাঁ। এই দৃশ্যগুলো দেখেছে হয়তো বা। তখন প্রাঞ্জলের ফাদার, আমি লাস্ট স্টেশনে চলে আসছি। দিস ইজ দ্য সেকেন্ড ফ্লাশ অর স্প্রাউটিং পিরিয়ড, ইজ নট ইট মিস্টার বড়ুয়া? রাজীব কত পড়াশোনা করে এসছে। রাজীব বলছে এটা হচ্ছে সেকেন্ড টাইম, দ্বিতীয়বার স্প্রাউট হচ্ছে, মানে চায় পাতা হচ্ছে আবার, না ঠিক না? রাজীব আস্কড, ইট লাস্ট ফ্রম মে টু জুলাই অ্যান্ড হিয়ার্স দ্য বেস্ট টি। সেকেন্ড টাইম যেটা হয় মে থেকে জুলাই পর্যন্ত, এই সময়ে চা পাতা সব থেকে ভালো পাওয়া যায় এখানে, ওঠে। ইউ সিমস টু, প্রাঞ্জলের বাবা কি বলছে রাজীবকে, ইউ সিম টু হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক বিফোর কামিং, প্রাঞ্জলস ফাদার সেড ইন সারপ্রাইজ। আমার মনে হচ্ছে তুমি হোমওয়ার্ক করে এসছো, ঠিক না? এখানে চার ব্যাপারে, চা পাতার ব্যাপারে, আসামের ব্যাপারে সবকিছু জেনে এসছো। ইয়েস মিস্টার বড়ুয়া, রাজীব অ্যাডমিটেড। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, বাট আই হোপ টু লার্ন মাচ মোর ওয়াইল আই এম হিয়ার। বলছে আমি হোপ করছি, উইশ করছি আরো অনেক কিছু শিখবো এখানে থাকতে থাকতে। এই বলে এই গল্পটা শেষ। আমাদের গ্লিমসেস অফ ইন্ডিয়ার 3টে পার্ট, আ বেকার ফ্রম গোয়া, কুর্গ আর আ টি ফ্রম আসাম, এই 3টে পার্ট আজকে আমি শেষ করলাম। আশা করি বুঝতে পেরেছো। আমি এটাকে লাইভলি করার জন্য অনেক এক্সাম্পল তুলে ধরে এনেছি, ঠিক আছে? আবারও প্রত্যেক দিন আমি একই কথা বলি, যদি না বুঝে থাকো ভিডিওটাকে বারবার দেখতে পারো। যদি পছন্দ হয়ে থাকে, কি জানতে চাও আরো কিভাবে পড়ালে তোমরা উপকৃত হবে, কমেন্ট করতে পারো। ভালো লাগলে কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, যাতে প্রত্যেকটা বাচ্চা, সব অঞ্চলের কোনায় কোনায় বাচ্চারা যাতে দেখতে পারে এই ভিডিওটা, সেটা উপকৃত হবে বাচ্চারা। তোমরা এইভাবে সাহায্য করলে বাচ্চাদেরকে, আমরাও একটু উপকৃত হলাম, একটু সাহায্য করতে পারলাম। এই লকডাউনের মধ্যে একটু এইভাবেই সাহায্যের হাতটা হয়তোবা বাচ্চাদেরকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এখানে শেষ করছি, আবার আরেকটা নিয়ে আসবো। এবার ইচ্ছে হচ্ছে, মানে নেক্সট যখন আসবো ইচ্ছে হচ্ছে ক্লাস 9-এর একটা ক্লাস করব। সবাই রিকোয়েস্ট করছে যে ক্লাস 9-এর একটা ক্লাস করুন ম্যাডাম। হ্যাঁ, ক্লাস 12-এরও করবো, ক্লাস 9-এরও করবো নেক্সট যখন আসবো, ঠিক আছে? আজকে এখানে শেষ করছি, নমস্কার।